হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা জন্মাষ্টমী দিনকার ব্লগ। আমি রাত্রেবেলাতেই আলপনাটা দিয়ে রেখেছিলাম, আর ভোর ভোর উঠে রাধা গোবিন্দরও পোশাক চেঞ্জ করে ফেলেছিলাম। আর এখানে মাধব সোনা আর গোপু সোনাকে স্নান করানোর জন্য সমস্ত জিনিসের জোগাড় করে ফেলেছি, সব কিছুর আয়োজন করে ফেলেছি। আর এখানে দেখো মাধব সোনা আর গোপু সোনার অঙ্গরাগ হয়ে গেছে, আর ওই যে নতুন পোশাক পরে রাধা গোবিন্দ ওখানে আমার রেডি। সকালবেলা উঠে সর্বপ্রথম ওনাদের পোশাকই চেঞ্জ করে দিয়েছিলাম। ওই মূর্তিগুলো তো স্নান করানো হয় না, তাই ওনাদের পোশাকটা খুলিয়ে গঙ্গার জল দিয়ে ভালো করে মুছিয়ে ইত্যার দিয়ে সেবা দিয়ে তারপর আমি নতুন পোশাক পরিয়ে রেডি করে ফেলেছিলাম। আর এখানে আমার মাধব সোনাকে দেখো কি সুন্দর লাগছে, মুখটা চোখ ফেরানোই যাচ্ছে না। এত সুন্দর করে শুভঙ্করদা অঙ্গরাগ করে দিয়েছিল দুদিন আগেই, কারণ শোকাতে সময় লাগে, তাই পরশু দিনকে এসেই করে দিয়ে গেছিলো, মানে জন্মাষ্টমী দুদিন আগে এসে করে দিয়ে গেছিলো। মাধব সোনাকে আর গোপু সোনাকে একসঙ্গে অঙ্গরাগ করে দিয়েছিল, খুবই সুন্দর অঙ্গরাগ করেছিল। আমি শুধু বসে বসে শুধু মাধব সোনাকে দেখেই যাচ্ছিলাম, চোখ ফেরাতে পারছিলামই না, এত ভালো লাগছিল আর এত মিষ্টি লাগছিল। এমনি মাধব সোনার মুখ আমার খুবই মিষ্টি, কিন্তু অঙ্গরাগের পর আরও সুন্দর হয়ে উঠেছিল। এখানে স্নান করানোর সব জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি, নারকেলের জল, ঘি, মধু, ইত্যার, আগার বলে একটা জিনিস, তারপরে এখানে চন্দন, কেশর দিয়ে চন্দন, আর কেশরের ভিজানো জল, দুধ, দই, ছানা, মাখন, যতটা পেরেছি সমস্ত কিছু আয়োজন করে রাখার চেষ্টা করেছি। হয়তো কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে, হ্যাঁ, তবে আমি যেটুকু পেরেছি সেটুকুই আমি জোগাড় করেছি। এখানে আমি স্নান করানো শুরু করে দিয়েছি, গোপু সোনার হাতে পায়ে জল দিয়ে শুরু করেছি। প্রথমে গঙ্গার জল দিয়ে ভালো করে গোপু সোনাকে আর মাধব সোনাকে স্নান করিয়ে নিলাম। এরপরে একে একে সব উপকরণ দিয়ে সাজানো স্নান করাবো। আর এখানে একে একে আমি সমস্ত কিছু দেওয়া আবার শুরু করব। আমি সবগুলো জাস্ট হাতের কাছে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে চন্দনটার মধ্যে কেশরটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ কেশর চন্দন মাধবের বেশি পছন্দ, তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রথমে মাধব সোনাকে চন্দনটা লাগিয়ে দেবো, তারপরে গোপু সোনাকে লাগাবো। অদিতিদিও চলে আসবে তা করতে করতে, কারণ উনিও সকালবেলায় অদিতিদিরও তাড়াতাড়ি আসারই কথা ছিল। সমস্ত জোগাড় আমি আর অদিতিদি মিলেই আগের দিন করে রেখেছিলাম। অদিতিদি না থাকলে একা হাতে এত জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ সমস্ত জোগাড়টাই আমি একা হাতেই করেছি। বিট্টু খুব একটা জোগাড়ে সাহায্য করতে পারিনি, কারণ ও দোকান নিয়ে ভীষণই ব্যস্ত ছিল, সেই জন্য সব কিছুই আমার একার ঘাড়ে চলে এসেছিলো। অদিতিদি না থাকলে আমি একা একা এত কিছু করে উঠতে পারতাম না। এখানে দেখো ভালো করে আমি গোপাল দুটোকেই ভালো করে চন্দন মাখিয়ে নিচ্ছি, কারণ কেশর চন্দনটা মাধবের ভীষণ পছন্দ, তাই আমি খুব ভালো করে মাধবকে চন্দনটা ভালো করে লাগাচ্ছি। কারণ সবসময় রোজ রোজ তো স্নান করানো সম্ভব হয় না মাধব সোনাকে, গোপু সোনা রোজই স্নান করে। আর এখানে দেখো অদিতিদিও চলে এসেছে, আর আমি এখানে চেরি ফল দিয়ে মালা বানিয়ে মাধব সোনা আর গোপু সোনাকে পরিয়ে দিয়েছি। ইচ্ছা ছিল এর মধ্যে ড্রাই ফ্রুটসও দেবো, কিন্তু তাড়াহুড়ো করে সেটা আর হয়ে ওঠেনি, তাই শুধু চেরি ফল দিয়েই ওদের দুজনকে মালা করে পরিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি চন্দন আর গঙ্গার জলের পর এবার দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। ওখানে গোপু সোনাকে অদিতিদি স্নান করাচ্ছে, আর আমি এখানে মাধব সোনাকে স্নান করিয়ে নিচ্ছিলাম, কারণ অদিতিদি চলেই এসেছিলো তাড়াহুড়ো করে। তার নাম চলে যখন এসেছো তখন হাত লাগিয়ে দাও, দুজন মিলে চলো দুজনকে স্নান করিয়ে রেডি করে নিই। আর দেখো ওখানে সব পোশাক পরে আছে দেখছো। আজকে মাধব সোনাকে যে পোশাকটা এবং পাগড়িটা পরাবো সে দুটোই আমি নিয়ে এসেছিলাম বৃন্দাবন থেকে। আর গোপু সোনা আর আরও আর একটা যে ছোট্ট গোপাল আছে, সেই গোপালের জামাগুলো আমি আগেই নিয়ে এসেছিলাম। কলকাতা যখন এর আগে গেছিলাম তখন কলকাতা থেকেই ওই জামা দুটো নিয়ে এসেছিলাম। আর ওপরে যে রাধা গোবিন্দটাকে তোমরা যে পোশাকটা পরে দেখছো সেটাও কলকাতা থেকেই আমার আনানো। কলকাতাতে আমি যে দাদার দোকান থেকে সমস্ত পোশাক নিই তাকে আমি ফোন করে বলেছিলাম, তো উনি কিছু ছবি পাঠিয়ে দিয়েছিলেন, সেখান থেকে আমি পছন্দ করে পোশাকটা আনিয়েছিলাম বড় রাধা গোবিন্দের। উনি কুরিয়ার করে দিয়েছিলেন। তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তোমাদের বাড়ির ছোট হোক বড় হোক ঠাকুরের পোশাক আশাক যদি দরকার হয় তুমি দাদার কাছ থেকে নিতে পারো। তোমাদের যদি ফোন নাম্বার লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ফোন নাম্বারটা রিকমেন্ড করে দেবো। উনি আগে কুরিয়ার করে পাঠিয়ে দেন, আগে আপনি দেখে নিই আমরা, তারপরে পেমেন্ট করি, কারণ আগে থেকে পেমেন্ট উনি চান না। উনি ভীষণই ভালো একজন মানুষ, তাই ওনার সাথে কাজ করতে ভালো লাগে। উনি খুব ধৈর্য ধরে সমস্ত ছবি তুলে তুলে পাঠিয়ে
তারপরে আমরা যোগাযোগ করি যখন, তখন পছন্দ করি যখন, উনি তখন আমাদেরকে ঠিকানা নেয়, নিয়ে সেগুলো পাঠায়। উনি আগে থেকে পেমেন্টের কথা একদমই বলেন না, আমরা আগে তার কুরিয়ারটা রিসিভ করি, দেখি সমস্ত কিছু ঠিক আছে, ভালো আছে, তারপরে পেমেন্ট ওনাকে করি। তো তোমাদের কারো লাগলে আমাকে জানিও। আর এই দেখো মোটামুটি এখানে সমস্ত কিছুই দেওয়া শুরু করে দিয়েছি। এর মাঝে মধু দিয়ে দিলাম, এবার দই, ঘি সমস্ত কিছুই একে একে আমি দিয়ে দেব। আর আমি করছিলাম, আর সঙ্গে সঙ্গে অদিতিদিও আমাকে দেখে দেখে করছিল, কারণ অদিতিদির এটা ফার্স্ট টাইম গোপু সোনাকে স্নান করানো, তাই আমাকে জিজ্ঞাসা করে করে সব কিছু করছিল। আমাকে জিজ্ঞাসা করার কিছু নেই, তোমার গোপাল সোনাকে তুমি যেভাবে খুশি যত্ন করো, স্নান করো, আদর করাও, ভাবো তোমার সন্তান যার আজকে জন্মদিন, তুমি তাকে যতভাবে স্পেশাল ফিল করাতে পারবে করাও। তিনি তো সবসময় আমাদের কাছে স্পেশাল, কিন্তু আজকের দিনটাতে একটু বেশি করে স্পেশাল ফিল করাই আমরা, তাই না? তোমাদের গোপালগুলোকে তোমরা কেমন করে স্পেশাল ফিল করালে আমাকে জানিও। কিন্তু সবাই জন্মাষ্টমীর দিনটা আশা করছি খুবই ভালো কাটিয়েছো, আমারও ভালোই কেটেছে সবারই সাথেই। এখানে স্নান করানো মোটামুটি কমপ্লিট, কারণ এরপরে আমি ইত্তার সেবা দিয়ে আর একবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দেব, তারপরেই ওদেরকে পোশাক পরিয়ে দেব। অদিতিদি ওখানে গোপু সোনাকে পোশাক পরাবে, আর আমি এখানে মাধব সোনাকে পোশাক পরিয়ে রেডি করে এখানে আমরা চলে যাব হচ্ছে ভোগের দিকে, ভোগ রান্না করতে। কারণ আমি এখনও পর্যন্ত কোনো ভোগই রান্না করে উঠতে পারিনি, কারণ এখনও ভোগের দিকে আমি যাইনি। আগে ভেবেছিলাম মাধবকে স্নান করিয়ে রেডি করে তারপরে ভোগ রান্না করব। অনেক সকাল সকাল উঠেই সব কিছু করতে শুরু করে দিয়েছিলাম, কারণ জানোই আমার তো আছেই সানভি সোনা, ও উঠে গেলে আমি আর কিছুই করতে পারবো না। এই যে এত কিছু শান্তিভাবে ডাইনিংয়ে বসে করছি, তার মানেই বুঝে যাও উনি ঘুমাচ্ছেন, ওর বাবার সাথে ঘুমোচ্ছিল, আর তার মধ্যেই আমাকে সব কিছু কাজ সেরে নিতে হচ্ছিল, কারণ ও উঠে গেলে আর কিছুই করা সম্ভব হতো না। এই যে এখানে আমি কেশর ভেজা জলটা দিয়েও মাধব সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। মাধব সোনা কেশর খুব ভীষণ পছন্দ করে, তাই কেশর ভেজা জলটাও দিয়ে স্নান করিয়ে দিলাম। আর বাড়িতে দুটো নারকোল এনেছিলাম, সেই নারকোলের জলটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েও মাধব সোনাকে আর গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম। খুব তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম, কারণ সময় বেশি ছিল না বলতে আমাকে সানভি ঘুমানোর অবস্থাতেই সব কিছু করে নিতে হচ্ছিলো, কারণ ও উঠে গেলে আমাকে ওকে টাইম দিতে হতো, ওকেও স্নান করাতে হবে, ওকেও খাওয়াতে হবে, তো আমাকে ওই দিকটাও দেখতে হবে। সেজন্য আমি এই দিকটা ও যতক্ষণ ঘুমায় ততক্ষণের মধ্যেই সেরে ফেলতে চাইছিলাম। আর অদিতিদি চলে এসেছিলো বলে আমার জন্য খুব ইজি হয়ে গেছিলো, আমাকে অনেক হেল্প করে দিয়েছিল। এখানে চান সেরেই আমি ভাবছিলাম কত তাড়াতাড়ি ভোগের দিকে যেতে পারবো, কারণ টুকটাক কিছু রান্না বাড়িতে করবোই ভেবে রেখেছিলাম, সেই জোগাড়ও করে রেখেছিলাম। সমস্ত কিছু করে উঠতে পারিনি, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আগে থেকেই ভেবে রেখেছিলাম করব, সেগুলোই করেছিলাম। আর এখানে স্নান করাতে করাতে এত সময় চলে যাচ্ছিলো, অদিতিদি খুব তাড়া দিচ্ছিলো, ভাবছিলো কতক্ষণে হবে। আমি বললাম চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক হয়েই যাবে মাধবের আশীর্বাদে। আর এই দেখো এখানে যে ইত্তারটা আমি ব্যবহার করছি, এটা আমি বৃন্দাবনে বাঁকে বিহারীজিকে যে ইত্তারটা লাগিয়েছিলাম, এটা সেটাই। ওখানকার ঠাকুরমশাইরা বলেছিল যে বাকি যেটুকু আছে সেটুকু তুমি বাড়ি নিয়ে যাও, তোমার বাড়ির গোপালকে তুমি এটা দিয়ে সেবা দিও। তাই আমি রেখেই দিয়েছিলাম ওটা জন্মাষ্টমীর জন্যই, যে জন্মাষ্টমীতে মাধব সোনাকে ওটা দিয়ে ইত্তার সেবা দেব, আর সেটাই করেছিলাম। ওপরে রাধা গোবিন্দটাকেও পোশাক পরিবর্তন করার সময় আমি এই ইত্তার দিয়েই ইত্তার সেবা দিয়েছিলাম। খুব 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 ভাল লাগছিল যে যেমনভাবে চেয়েছিলাম, যতটা চেয়েছিলাম ততটাই করে উঠতে পেরেছি। এবার মাধবের জন্য যতই করি ততই কম, কিন্তু যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি। আর এই দেখো সব সেরে আমি এখানে ভোগে রান্না করতে চলে এসেছি। আমি এখানে নারকোল দিয়ে একটা ক্ষীর বানাচ্ছিলাম, আর অদিতিদি এখানে পাঞ্জিরের জন্য আমাকে ড্রাই ফ্রুটসগুলো ছোটো ছোটো করে কেটে কেটে দিচ্ছিল। আমি এখানে তারপরেই আটাটাকে ঘিয়ে ভালো করে ভাজতে শুরু করে দিয়েছিলাম, আর ওখানে অদিতিদি ওগুলো কাটছিল, কারণ খুবই কম সময় ছিল, খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছিলাম। আর ওদিকে সুজি আমার হয়ে রেডি একদম, সুজিটা প্রথমেই করে নিয়েছিলাম, তারপরে সমস্ত কিছু শুরু করেছিলাম। এখানে পাঞ্জিরের ড্রাই ফ্রুটসগুলোও আমার কাটা হয়ে গেছে, আর এখানে এই যে চিনি গুঁড়ো করে এনে দিয়েছিল অদিতিদি, ওদের ঠাকুরের আলাদা মিক্সি আছে সেটাতে। আমি এখন এই সবগুলো একসঙ্গে মেশাচ্ছিলাম, আর অদিতিদি ওখানে দুধটা জাল দিচ্ছিল, কারণ ছানা দিয়ে একটা মিষ্টি তৈরি করার ছিল আমাদের, সেই জন্য ওখানে অদিতিদি দুধটা জাল দিচ্ছিল।
অ্যাকচুয়ালি ভেবেছিলাম ছানার পায়েস করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, একটু গন্ডগোল হয়ে গেছিলো। প্রথমবার করছিলাম, একটু ভুল হয়ে গেছিলো, তাই ওটাকে ছানার পায়েসের বদলে আমরা ছানা দিয়ে একটা মিষ্টি বানিয়ে নিয়েছিলাম। আর সমস্ত ভোগের কাজ সেরে সানভিকে স্নান করিয়ে খাইয়ে ওকে একদম রেডি করে দিয়ে আমি এখানে চলে এসেছি একটু নিজে রেডি হতে। একটা লাল সিম্পল ঢাকাই পরেছিলাম আর একটা ঢাকাই প্রিন্টের ব্লাউজ পরেছিলাম। তোমাদের সঙ্গে কখনোই গেট রেডি উইথ মি শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে ফেলি, যখন হাতে সুযোগ আছে। সবসময় সুযোগ হয়ে ওঠে না সানভিকে নিয়ে। আর দেখো এখানে আমি রেডি হচ্ছি আর আমার মেয়ে একটার পর একটা লাইট জ্বালছে আর বন্ধ করছে, ওই জন্য তোমাদের লাইটটা কখনো ইয়েলো আর কখনো হোয়াইট লাগছে। ওখানে পায়ের কাছে আমার ঘুরঘুর করছে। আমি এখানে খুব সিম্পল একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটু বেস করেছিলাম প্রাইমার দিয়ে আর স্ট্রোক ক্রিম দিয়ে, তারপরে একটা কনসিলার ইউজ করেছিলাম। কোনো ফাউন্ডেশন আমি এখানে ইউজ করিনি, কারণ বাড়িরই একটা ঘরোয়া ছোট্ট করে পুজো ছিল, তাই শুধু কনসিলার দিয়েই একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম। এই ঠাকুরমশাই চলে আসবে এই করতে করতে আমি আর রেডি হয়ে উঠতে পারি না কোনো বাড়ি পুজোতে প্রপারলি, তাই জন্মাষ্টমীতে ভেবেছিলাম ঠাকুরমশাই আসার আগে নিজের জন্য একটু টাইম বের করে একটু রেডি হয়ে নেব, কারণ ঠাকুরমশাই চলে আসার পরে ওই শেষ মুহূর্তের জোগাড়গুলো করতে গিয়ে আর নিজে ঠিকঠাকভাবে রেডি হয়ে উঠতে পারি না। তাই ভাবলাম যতটুকু পারি একটু নিজেকে সময় দিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে নেব। এখানে আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড গরম ছিল সেদিনকে, ভীষণ গরম লাগছিল, খুব তাড়াহুড়ো করে হালকাই একটা মেকআপ করার ওই জন্য চেষ্টা করেছি। এখানে একটা লিপস্টিক আমি নিয়ে নেব, যেটা নিয়ে একটু ব্লাশ অন করে নেব। আলাদা করে ব্লাশার আর হাতের কাছে আমি খুঁজে পাচ্ছিলাম না যে সেটা লাগাবো, সেই জন্য লিপস্টিক দিয়েই ব্লাশারের কাজ চালিয়ে নিচ্ছিলাম আমি, যতটুকু জুগাড়ু দিয়ে করা যায় তাড়াহুড়ো করে। কারণ সানভি ওখানে পায়ের কাছে ঘুরঘুর করতে করতে আমার শাড়ি ধরে টানাটানি অলরেডি শুরু করে দিয়েছে, কারণ ও খুব ইন্টারেস্ট দিয়ে দেখছে মা ওখানটা কী করছে ফোনটা নিয়ে, ওকে সব কিছুই দেখতে হবে। সেই জন্য খুব তাড়াহুড়ো করে আমি রেডি হচ্ছিলাম। তারপরে আমি একটা কম্প্যাক্ট দিয়ে সব কিছু সেট করে নিচ্ছিলাম, কারণ আমি ভীষণ ঘামি আর প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য কম্প্যাক্টটা ভালো করে লাগানোটা ভীষণই ইম্পর্টেন্ট ছিল। তারপরে ক্যামেরাটা অফ করে আমি লাইনারটা লিপস্টিকটা লাগিয়ে নিয়েছিলাম, কারণ তা করতে করতেই দিয়া চলে এসেছিলো, তাই খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এখানে রেডি হয়ে বাইরে এসে আমি হোয়াইট যে মাখনটা তোমরা জানো এখন খুব ট্রেন্ডে চলছিল, তাই আমিও আমার মাধবের জন্য বাড়িতে ঘি দিয়ে বরফ দিয়ে ঘষে ঘষে এই হোয়াইট কেসার মাখনটা মাধবের জন্য তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি ঠাকুরঘর থেকে গোপুসোনাকে আর ওই ছোটো গোপালটাকে নিয়ে চলে এসেছি, আর দোলনাটাও সাজিয়ে দিয়েছি যেটার ভিতরে গোপুসোনা বসে আছে। আর এখানে ওই ছোট্ট গোপালটাকেও আমি সিংহাসনে নিয়ে বসিয়ে দিচ্ছি। সব ঠাকুরগুলোকেই আমি এখানে সাজিয়ে দিয়েছি, আর ভোগগুলোও ঠাকুরঘর থেকে নিয়ে এসে ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর জগন্নাথ দেব সমস্ত যারা যারা আছেন, গোবিন্দর আমার কাছে যতগুলো রূপ আছে আমি বাইরে নিয়ে এসে ডাইনিংয়ে সাজিয়ে ফেলেছি। এখানে মাধব সোনাকে আমি একটা মালা পরিয়েছিলাম, কিন্তু গলাটা আমার ফাঁকা ফাঁকা লাগছিল বলে আর একটা ছোট্ট মালাও গলায় পরিয়ে দিচ্ছিলাম। মুখটা দেখো কি মিষ্টি চাই না লাগছে, ময়ূর পালক পাগড়ি পরে মালা পরে পুরো একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার মাধব সোনার। এত ভালো লাগছিল আমার ডাইনিংটা সেদিনকে, গোবিন্দের নানান রকম মূর্তিতে আমার ডাইনিংটা একদম সেজে উঠেছিল। আর চারিদিকে যখন মাধবের এত রূপ থাকে তখন পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। এ দেখো এখানে বড় রাধা গোবিন্দটাকেও আমি মালা পরিয়ে দিয়েছি। এই পিতাম্বরী রঙের পোশাকে রাধা গোবিন্দ রূপ যেন আরও বেশি ফুটে উঠছে, চোখ ফেরানোই যাচ্ছে না, এত ভালো লাগছিল যে আমি আর চোখ ফেরাতেই পারছিলাম না। আর এখানে দেখো নানান রকম মিষ্টি, আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমি 56 রকমের মিষ্টি নিয়ে এসেছি। প্রত্যেকবারই চেষ্টা করি মাধবকে 56 রকমের মিষ্টি আলাদা আলাদাভাবে দেওয়ার। এখানে 56 রকমেরই একটা একটা করে সমস্ত মিষ্টি আছে। আগের দিনকেই অদিতিদি আর আমি গিয়ে সমস্ত বাজার করে এসেছিলাম। এবছর তো বিট্টু সেভাবে আমাকে পুজোর জোগাড়ে সাহায্য করতে পারেনি, কারণ ও ব্যস্ত ছিল দোকানের কাজ নিয়ে, তাই আমি আর অদিতিদিই সব জোগাড় করেছি। বহরমপুরে যত মিষ্টির দোকান আছে সব মিষ্টির দোকান ঘুরে ঘুরে সব জায়গা থেকে ভালো ভালো মিষ্টি বেছে বেছে গুনে গুনে 56টা নিয়ে আসা, ফুলের মার্কেট মানে ফুল মার্কেটে গিয়ে ফুল বেছে বেছে নিয়ে আসা, মালা নিয়ে আসা, ফলের বাজার করা, সবজি বাজার করা ভোগের জন্য, সমস্ত কিছুই অদিতিদি আর আমি মিলেই করেছিলাম। অদিতিদি না থাকলে আমি একা এত জোগাড় করে উঠতে পারতাম না। অদিতিদি ছাড়া আমার পক্ষে এই পুজো করে ওঠা একদমই সম্ভব হতো না। অদিতিদি আমাকে অনেক 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 হেল্প করেছিল, যেহেতু আগের দিন 15ই আগস্ট পড়েছিল, তো অদিতিদির কলেজ ছুটি ছিল, সেই জন্য দিনের বেলাতেই সানভিকে নিয়ে
আমি আর অদিতিদি টোটোতে করে সমস্ত বহরমপুর ঘুরে ঘুরে সব বাজার করে এনেছিলাম। খুব হেল্প করেছিল আমাকে, পুজোর জোগাড়েও শুরু থেকে সেই ভোরবেলা থেকে আমার সঙ্গে লেগেছিল, সমস্ত জোগাড় আমার হাতে হাতে করেছে। মানে এই মানুষগুলো ছাড়া আমার পক্ষে একা কিছুই করা সম্ভব না সানভিকে নিয়ে। আর এখানে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। এখানে সব পদ্ম আমি আগের দিনই এনে রেখেছিলাম, সেগুলোকেও ভালো করে পদ্মগুলোকে ফুটিয়ে দিয়েছি। আর ওখানে রাধা গোবিন্দর পাশে লোকনাথ বাবাকেও বসিয়ে দিয়েছি, কারণ সেদিনকে তারও জন্মদিন, সেজন্য ওনাকেও নিয়ে এসে নতুন পোশাক পরিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে পুজোও শুরু হয়ে গেছে আর বিট্টুও চলে এসেছিলো। আমি ইচ্ছে করেই পুজোর টাইমটা বিকেলের দিকে রেখেছিলাম, যাতে বিট্টু সেই সময় বাড়িতে থাকতে পারে। বাড়ির ছেলে পুজো হবে আর বাড়িতে থাকবে না, সেটা তো ঠিক ভালো লাগে না। সেই জন্যই আমি চেয়েছিলাম এমন সময় পুজোটা হোক যে সময় বিট্টু বাড়িতেই থাকবে। তাই বিট্টুও চলে এসেছিলো, এখানে অদিতিদিরাও এসেছিলো পুজোর সময়, জুই চলে এসেছিলো। জুই ওর বাড়ি থেকে আবার মালপোয়া, তালের বড়া, মিষ্টি সব নিয়ে এসেছিলো, কারণ ওর বাড়িতেও গোপাল আছে, ওর বাড়িতেও রাধা গোবিন্দর পুজো হচ্ছে। তাই ও ওখান থেকে আমার মাধব শোনার জন্য মালপোয়া, তালের বড়া এগুলো নিয়ে এসেছিলো। আর আমার বাড়ির মালপোয়া আর তালের বড়াটা আমি বাড়িতে বানাইনি, অদিতিদির পরিচিত একজন আছেন যিনি ভোগ রান্না করে দেন বললে পারে। উনি শুধু ভোগই রান্না করেন, সেজন্য আমি ওনাকে দিয়ে মালপোয়া, তালের বড়া, রাধাবল্লভী, চানা মশলা, পনিরের তরকারি এগুলো আমি ওনাকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম। এত সুন্দর করে উনি রান্না করে পাঠিয়েছিলেন। তোমাদের যদি কারোর ওনার কন্ট্যাক্ট নাম্বার লাগে তো কমেন্ট করো, আমি সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেব। উনি ভীষণই ভালো, উনি সমস্ত কিছু নিজে হাতে করেন আর উনি শুধুমাত্রই ভোগ রান্না করেন, তাই ওনার কাছে সমস্ত কিছুই পবিত্রভাবেই তৈরি হয়। তাই উনি এগুলোই দিয়ে পাঠিয়েছিলেন। আর এখানে দেখো আরতিও শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই খুবই ভালো করে পুজো করছিলেন। এখানে সবাই চলে এসেছে, পান্তুদা, অ্যাঞ্জেলিনা, জুই আর ঝুম্পাকেও আসতে বলেছিলাম, ঝুম্পাও চলে এসেছে। মাসিও ছিল কিন্তু ঘরে ছিল সানভির কাছে, ওই জন্য মাসি আর বাইরে আসতে পারছে না। সানভি যেহেতু ঘরে একা একা আছে, ঘুমোচ্ছে, আর এদিকে এত আওয়াজ হচ্ছে, ওর ঘুম ভাঙলেও চমকে যেত, সেজন্য মাসি আর বাইরে আসেনি, ঘরের ভেতরেই ছিল। আর এখানে আরতিও শেষের দিকে। আর ওখানে দেখো আরু সোনাকে কি সুন্দর গোপাল সাজিয়ে এনেছিল অ্যাঞ্জেলিনা, ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। আগের বছর আমিও সানভিকে গোপাল সাজিয়েছিলাম, কিন্তু এবছর আর কিছু করে উঠতে পারিনি, কারণ ও ঘুমিয়ে গেছিলো। আর এখন এত চঞ্চল হয়ে গেছে, ওকে জোর করে কিছু পড়াতে চাইলে ও ভীষণ বিরক্ত হয় আর খুবই কান্নাকাটি করতে লাগে। আর সেদিনকে এত গরম ছিল, ওকে আর অন্য কিছু আমি পড়াতে পারিনি। তবে ইচ্ছে আছে বিকেলে ওর জন্য বৃন্দাবন থেকে যে গোপী ড্রেসটা এনেছিলাম সেটা পরানোর। এখন তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে পরিয়ে দেবো। এই আমাদের নিজেদের মধ্যেই ফ্ল্যাটের কজনকেই আজকে সন্ধ্যাবেলায় ভোগ খেতে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাই ভেবেছিলাম যে বিকেলবেলায় যখন সবাই আসবে তখন ওকে আমি সুন্দর করে গোপী ড্রেসটা পরিয়ে দেব। এখানে ঝুম্পাও ঠিক সময় মতো চলে এসেছিল। ওকে বাদ দিয়ে কোনো পুজোই ভাবতে পারি না, কারণ ও আমার বাড়ির একজন মেম্বার হয়ে গেছে। ওকে ছাড়া কোনো উৎসবই আর সম্পূর্ণ না, ওকে লাগবেই। ঝুম্পা ওই জন্য কথা রাখে, আমি যখনই ডাকি ও তখনই আসে। ভীষণই ভালো একটা মেয়ে। আর এখানে ঠাকুরমশাই এত সুন্দর করে পুজো করেছে। এইসব দিনগুলোতে ঠাকুরমশাইদের ভীষণ তাড়া থাকে, খুব তাড়াহুড়ো করে পুজো করে, কিন্তু আমাদের এই ঠাকুরমশাই ভীষণই ভালো। উনি খুবই মন দিয়ে ভক্তি ভরে সুন্দর করে পুজো করেন সব সময়। এখন উনি আমার বাড়িতে 12 মাস পুজো করেন। আর এই দেখো পুজো শেষ হয়ে গেছে, আর এখানে আর একজন ঘুম থেকে উঠেও গেছে, আর ওখানে ওনার দিদুনও চলে এসেছে। আর এখানে ঝুম্পা, দিদুন সবাই মিলে ওনাকে জামা পরানোর চেষ্টা করছে। এই যে একটু আগে তোমাদের বলছিলাম, ওনাকে আর কিছুই পরানো সম্ভব হয় না, কারণ উনি ভীষণ কান্নাকাটি করেন, ভীষণ বিরক্ত হন। তাই অনেক রকম কারুকার্য কায়দা করে খেলার ছলে ভুগিয়ে ভাগিয়ে ওকে ওর দিদুন এখানে জামাটা পরাচ্ছিল। ভীষণ বিরক্ত হচ্ছিল, কিন্তু চোখ মুখ দেখো না, কান্নাকাটি করে লাল করে ফেলেছে। দেখো কত কাঁদছে, খুব রাগ হচ্ছে, কেন দিদুন আমাকে জামাটা পরাচ্ছে, আমি খুব রেগে যাচ্ছি, আমার একদম ভালো লাগছে না। দেখো পরতেই চাইছে না, হাতটাকে শক্ত করে রেখেছে। কিন্তু দিদুন তো দিদুন, ঠিক কোনো না কোনোভাবে ওকে পরিয়েই দেবে জামাটা, পরিয়েও দেবে। আর মা ছিল বলেই ওকে পড়াতে পেরেছে। এত কান্নাকাটি করলে তো আমার একদমই সাহস হয় না ওকে কিছু করব, কারণ আমারও বিরক্ত লাগে, এত কাঁদছে, থাক পড়াবো না, যে আমিও ছেড়ে দিই। কিন্তু মা বললো না, আজকে পুজোর দিন পড়ুক, ওকেও ভালো লাগবে।
যে দেখো না কত আদর করে খেলার ছলে ওকে সমস্ত কিছুটা ঠিক করিয়েই দেবে ওর দিদুন। এই যে শুরু হয়ে গেছে দিদুনের সঙ্গে কুস্তি। এই যে দিদুনও ওকে পেলে সমস্ত কিছু ভুলে যায়, আর ও দেখি দিদুনের সাথে খুব ভালো থাকে। এই দেখো সেই সময় ওর ভিডিও তো এরপরে আর বেশি নিতে পারিনি, একটা ভালো করে ছবিও তুলতে পারিনি, এই দুটো ছবিই তুলেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি মিষ্টিটাই লাগছিল দেখো গোপী ড্রেসটা পরে। আর এখানে রাত্রিবেলায় সবাই ফ্ল্যাটের লোকজন খেয়ে দিয়ে চলে গেছে, আর আমরা কজনই বসে খাচ্ছিলাম। ওখানে মা, আমি, অদিতিদি আর সম্পাদি সমস্ত সেরে গুছিয়ে পরিষ্কার করে শেষে ভোগ খেতে বসেছিলাম। আর এই দেখো সমস্ত কাজ সেরে ওরাও চলে গেল, আর আমিও এখানে যেটুকু বাকি ছিল সেটুকু করে দিলাম। ফুলগুলো এক জায়গায় করলাম, ঠাকুরের বাসনগুলো এক সাইডে করে দিলাম, আর এখানে মাখন জল এটুকু আমি রেখেছি, আর পান, যাতে ওনাদের রাত্রেবেলায় যদি খিদে দিতে পাই তাহলে গোবিন্দ যাতে ভোগটা গ্রহণ করতে পারেন, সেজন্য আমি ওটা রেখে দিয়েছিলাম। বাকি সমস্ত কিছু গুছিয়ে তুলে রেখে দিয়েছিলাম, সমস্ত কিছু পরিষ্কার কমপ্লিট ছিল। আর অদিতিদি, সম্পাদি ওরা শেষ অবধি ছিল, আমার হাতে হাতে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েই গেছে, আমি একা একা কিছুই করিনি। আর মা তো ছিলই, তাই আমাকে সানভির জন্য আর চিন্তা করতে হয়নি, মা পুরোটাই সানভিকে সামলে নিয়েছিল বলেই সমস্ত কিছু এখানে সমস্ত কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে গেছিলো। আশা করি তোমাদেরও জন্মাষ্টমীর দিনটা খুব ভালোভাবেই কেটেছিল, তোমরাও খুব ভালো করে নিজের বাড়িতে ভালো করে মাধবকে পুজো দিয়েছিলে, তোমাদের গোপাল সোনাকে তোমরা ভালো করে যত্ন করেছিলে। চলো টাটা আর গুড নাইট।